প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই। আমি মাসুদুল হাসান রনি। গত 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন রাষ্ট্রের সর্বত্র চরম বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছিল। সেই অবস্থা থেকে গত 8 মাসে সরকার অর্থনৈতিক খাতে মোটামুটি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির থেকে কিছুটা উন্নতি আমরা লক্ষ্য করছি। সংস্কার ও নির্বাচন নিয়ে তারা প্রচণ্ড চাপের মুখে রয়েছেন। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। নির্বাচন নিয়ে ক্ষমতা প্রত্যাশী বিএনপির মধ্যেও এক ধরনের অস্থিরতা আমরা লক্ষ্য করছি। কেন এই অস্থিরতা, এইসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমার সাথে আছেন সাবেক জাতীয় সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক নীলুফার চৌধুরী মনি। বরাবরের মতন আমার সাথে আছেন সাংবাদিক কলামিস্ট মঞ্জুর এহসান চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাই। প্রথমেই নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে জানতে চাইছি, গতকাল প্রধান উপদেষ্টার সাথে এক বৈঠকে নির্বাচন নিয়ে কোনো সুনির্দিষ্ট ডেডলাইন না পাওয়ায় বিএনপি তার অসন্তোষ প্রকাশ করেছে। আপনাদের এই অসন্তুষ্টির কারণ কি? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপি 15.5 বছর যুদ্ধ করে এসছে, মার খেয়ে এসছে, গুম খুন, এমন কোন অত্যাচার, হেন কোন টর্চার নাই যে বিএনপি সেটা শিকার হয়নি। সেটা কিন্তু শুধুমাত্র নির্বাচনের কারণে। নির্বাচনটা যাতে সঠিক হয়, একটা গণতান্ত্রিক দেশে তার জনগণ যেন তার নিজের ভোটটা প্রয়োগ করতে পারে এবং খুশি হয়ে বলতে পারে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটাই ছিল আমাদের চাওয়া। এই 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 চাওয়ার জন্যই বিগত ফ্যাসিস্টের আমরা এত অত্যাচার সহ্য করেছি। সেই চাওয়াটা এই 15.5 বছর পরে সমস্ত বাংলাদেশের ছাত্র জনতা, রাজনৈতিক দল সহ সবার সহযোগিতায় যখন একটা ফ্যাসিস্টকে আমরা তাড়াতে পেরেছি, তখন থেকে আমরা কিন্তু মনে করেছি নির্বাচন আমাদের দোরগোড়ায়। সেই নির্বাচন নিয়ে এখন পর্যন্ত এমন একটা ঘটনা ঘটবে যে নির্বাচন নিয়ে তালবাহানা শুরু হবে, এটা কিন্তু আমাদের মানে জানার মধ্যে ছিল না। আমরা এটা চিন্তাই করি নাই। আর সেকেন্ড থিং হলো যে এই সরকার এসেছেই তো দেশটাকে একটু একটু মানে সিস্টেমের মধ্যে এনেই নির্বাচনটা দিবে। কিন্তু উনারা, আপনি যে কথাটা বললেন, চাপের মুখে পড়েছেন সরকার সংস্কার আর নির্বাচন নিয়ে। আমি বলবো চাপের মুখে পড়েছেন না, চাপের মুখে ফেলেছেন সরকার। কারণ আমরা এর আগে দেখেছি তত্ত্বাবধায়ক সরকার বলে যে সরকারটা সব দল মিলে করেছিল, তাদের টাইম ছিল 3 মাস। 3 মাসের মধ্যে তারা একটা সুন্দর নির্বাচন দিয়ে কিন্তু তারা চলে যেতে পেরেছিল। সেই 3 মাস সময় যদি যেতে পারে, তাহলে এখন 8 মাস, এবং বিএনপি আরো 7-8 মাস টাইম দিয়ে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে, 1.5 বছরের অধিক সময়। তারপরেও কেন তারা নির্বাচন নিয়ে সংস্কারের নামে তালবাহানা করবে? কিংবা অন্য দল চায় না, কোন দল চায় না, তারা নিজেরা সৃষ্টি করে কোন দলকে, তাদের মুখ দিয়ে বিভিন্ন কথা বলালে যদি নির্বাচনকে ডিলে করা যায়, তাহলে তো বাংলাদেশের আগের মতোই অবস্থা হয়ে গেল। সে আগে যে জায়গাটায় আমরা ছিলাম এখনো ঠিক একই জায়গায় আমরা থাকছি। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে আমরা এই দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, রক্ষা করার স্বার্থে আমরা নির্বাচন চাই। যদি নির্বাচন সরকার না চায়, তাহলে একটা দল নির্বাচন মানে তথাগতিক নির্বাচন করেছিল, সেটাকে নির্বাচন বলা হতো না। তারা সঠিক সময় নির্বাচনের ডেট দিত, নির্বাচন অনুষ্ঠিত হতো, কিন্তু মানুষ ভোট দিতে পারতো না। আর এই সরকার ডেটও দিচ্ছে না, মানুষের ভোটটা যে কি হবে, আবারও ভোটের ইঞ্জিনিয়ারিং হবে কিনা আমরা ঠিক জানি না। আমরা এই কারণে বিএনপি অনেকটা শঙ্কিত। এবং গতকালকের যে বিএনপি স্পেশালি নির্বাচনে রোডম্যাপের জন্য গিয়েছিল, সরকার তাদেরকে হতাশ করেছে। বিএনপি সহ সমস্ত বাংলাদেশের গণতন্ত্র মানা মানুষগুলোকে হতাশ করেছে সরকার, এটাই আমি বলতে চাই। ধন্যবাদ। আপনার কাছে আসবো আবার। আমি একটু মঞ্জুর হাসান চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, বিএনপির দাবি অনুযায়ী যদি ডিসেম্বরে নির্বাচনের আয়োজন করা হয়, সরকারের পক্ষে কি আদৌ সম্ভব ডিসেম্বরের মধ্যে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন করা? আর এই নির্বাচন করতে গেলে
বাধাগুলো কি কি? ধন্যবাদ রনি। স্বাগত ডক্টর নীলুফার চৌধুরী, আমাদের সহ আলোচক আসতে। আমি একটু পেছন দিক থেকে আসতে চাই, একটু ইতিহাস থেকে একটু নেড়ে আসতে চাই। ওখান থেকে তিনজনের একটা রূপরেখা ছিল 1990 সালে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, নিরপেক্ষ নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা এবং প্রশাসনিক সংস্কার। বিএনপি 1991 সালে ক্ষমতায় এসে ওই রূপরেখার অনেক গুরুত্বপূর্ণ দিক বাস্তবায়ন করতে পারেনি। বিশেষ করে বিচার বিভাগ এবং প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ফলে রাজনৈতিক সংস্কার এবং জবাবদিহিতার যে প্রত্যাশা ছিল তা কিন্তু পূরণ হয়নি। 2006 সালের 30 মে প্রধান বিচারপতির চাকরির বয়স বাড়ানো হয়েছিল তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়, নবম জাতীয় সংসদ নির্বাচনের 5 মাস আগে। সে সময় প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস জে আর মুদাসির হোসেন। 2004 সালের জানুয়ারিতে প্রধান বিচারপতি হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। 2006 সালে তার অবসরে যাওয়ার সময় ঘনিয়ে এলে তখন সরকার সংবিধান সংশোধন করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স 65 থেকে 67 করে। এই পরিবর্তনের ফলে প্রধান বিচারপতি মুদাসির হোসেন আরো 2 বছর দায়িত্বে থাকার সুযোগ পান। এই বয়স বাড়ানোর সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা হয়, কারণ এর ফলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে সংবিধানের প্রাক্তন প্রধান বিচারপতিদের তালিকা থেকে নিয়োগের বিধান থাকায় প্রধান বিচারপতি কে এম হাসান, যিনি মুদাসসির হোসেনের পূর্বসূরি ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দায়িত্ব পাওয়ার সুযোগ তার জন্য সৃষ্টি হয়। 2006 সালে 28 অক্টোবর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ বিচারপতি কে এম হাসানকে প্রধান উপদেষ্টা নিয়োগের ঘোষণা দিলেও চরম আন্দোলন এবং আন্তর্জাতিক এবং বিরোধী দলের চাপের মুখে বিচারপতি হাসান আনুষ্ঠানিকভাবে অপারগতা প্রকাশ করেন। ফলে ইয়াজউদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন, যা ছিল সংবিধান বিরোধী। ফলে দেশের রাজনৈতিক সংকট তৈরি হয় এবং 1/11 সেনা সমর্থিত জরুরি সরকার প্রতিষ্ঠিত হয়, যার পরিণতিতে দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশের জনগণ অগণতান্ত্রিক স্বৈরাচারের এবং গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত এক স্বৈর শাসনের কবলে পড়ে। বর্তমানে বিএনপি আবার ক্ষমতায় গেলে তারা কি সত্যি কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করবে? এটাই হচ্ছে প্রশ্ন। প্রশ্নের জায়গাটা এই জায়গাটায় যে বিএনপি আসলে কি যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারটা বাস্তবায়ন করবে? বিএনপির অতীত গণতান্ত্রিক সংস্কার জবাবদিহিতার ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েছে বা অগ্রাধিকার দেয়নি। সেখানে 2024-25 সালের রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ আন্তর্জাতিক মহলে রাজনৈতিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং নির্বাচন ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে জনাব মঞ্জুর হাসান চৌধুরী, আমি শেষ করিনি কথাটা, নিরপেক্ষতা নিয়ে যে প্রত্যাশা করছে, তবে বিএনপি বা অন্য দল যদি ভবিষ্যতে ক্ষমতায় এসে এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ না নেয় বা স্বৈরাচার শাসনের ঝুঁকি তখন কিন্তু থেকেই যাবে। বিএনপি অতীতের প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতে সংস্কার বাস্তবায়ন করবে এমন কোনো নির্ভরযোগ্য পরিকল্পনা বা রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ এখনো পাওয়া যাচ্ছে না। তো জনগণের চাপ, আন্তর্জাতিক চাপ, রাজনৈতিক বাস্তবতা পরিবর্তন হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তবে ইতিহাস বলছে কেবলমাত্র ক্ষমতায় যাওয়া নয়, বরং রাজনৈতিক সংস্কারের প্রতি প্রকৃত অঙ্গীকারই বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সেক্ষেত্রে সংস্কার অত্যন্ত ইম্পর্টেন্ট, মোর দেন ইম্পর্টেন্ট দেন ইলেকশন। এখন ইলেকশন যদি আমরা করতে যাই, করার তো কোনো ব্যাপার না, ইলেকশন করা যেতে পারে, কিন্তু তাহলে কি ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব? ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে সময়সীমা দিয়েছে সেখানে সেই সময়সীমা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আমরা যদি এখনই নির্বাচন নিয়ে বেশি আলোচনা সমালোচনা করি
তাহলে আমার মনে হয় যে নির্বাচন পিছানোর একটা ব্যাপার হয়ে যাবে। কেননা কোনো কোনো ধন্যবাদ। রাজনৈতিক দল কিন্তু চাচ্ছে নির্বাচনটা একটু বিলম্বিত হোক, এবং এই নিয়ে যখন যখন বাক বিতণ্ড ঝগড়াঝাটি এরকম আলোচনা সমালোচনা জোর জবরদস্তি শুরু হবে, তখন অবশ্যই নির্বাচন সঠিক সময়ে হবে বলে আমি মনে করছি না এখন। ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি, আমি উনার প্রশ্ন সূত্র ধরেই বলতে চাই, আপনারা তো ক্ষমতায় ছিলেন বেশ কয়েকবার। 90-এর যে 3 জোটের রূপরেখার কথা উনি বলেছেন, উল্লেখ করেছেন, সেটাও সে সময় হয়নি যে কোনো কারণেই হোক। এখন মানুষ সংস্কার চাইছে, ওনার বক্তব্য এটা পরিষ্কার। এবং নির্বাচনের পর আপনারা যে সংস্কার করবেন, এই কথার উপর মানুষ কতটুকু আস্থা বা বিশ্বাস রাখতে পারে? দেখেন, যতটুকু সংস্কার করেছে সেটা বিএনপি করেছে, বিএনপি সময় করেছে। কোন জিনিস কোন জায়গায় গণতন্ত্র কি বলে? গণতন্ত্র 100-এ 51 বলে, 100-এ 99 বলে না। তো আপনি 51টাকে দেখবেন যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে বিএনপি যা কিছু করেছে বিএনপি করেছে। এবং সেইখানে উনি বলেছেন যে কথাটা, হাসান সাহেব অপারগতা প্রকাশ করেছে। কেন হাসান সাহেবকে নিয়ে এত কিছু হলো? কারণ হাসান সাহেবের কথিত আছে যে হাসান সাহেবের নামে একসময় ছাত্র দলের কোনো পোস্ট ছিল, মনে করা হয়েছিল। কিন্তু আপনি দেখেন পরবর্তীতে আওয়ামী লীগ যতবার প্রধান বিচারপতি দিয়েছেন, যতবার নির্বাচন কমিশনার দিয়েছেন, সিইসি দিয়েছেন, ততবার কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগের বড় বড় পদধারীদেরকে দিয়েছেন। সেগুলো নিয়ে কিন্তু মঞ্জুর সাহেব একবারও কথা বললেন না। এই যে মানে এক এক পেশে স্বৈরশাসনের ঝুঁকি থেকেই যায়, উনি বললেন। আচ্ছা, এই জিনিসগুলো মানলে স্বৈরশাসকের যে কোনো ভাবেই হোক, স্বৈরশাসক আসলে পরবর্তীতে আপনার যদি আর্মি ক্ষমতা নিয়ে নেয় বা কিছু হয়, তখন তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, আইনে আছে, বিচারে আছে। তাদেরকে যাবজ্জীবন হতে পারে, তাদের আপনার আইনের কাঠগড়ায় মাস্ট উঠতে হবে। আসলে কি কখনো হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে? সমস্ত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যা কিছু ঘটার তাই কিন্তু অঘটনগুলো ঘটে যায়। এই যে এখন যে সরকারটা আছে, তারা কি আইনের সরকার? তারা কি প্রশ্নবিদ্ধ হবে না যখন আইনের সরকার আসবে? আচ্ছা, ধরেন উনি সংস্কারের কথা বললেন। সংস্কারটা হওয়া পর্যন্ত আমরা আবহমান কাল অপেক্ষা করলাম। তারপরে 10 বছর, 20 বছর, 50 বছর পরে যারা আসবে, তারা যদি হা জয়যুক্ত হয়েছে 3 বার না বলে সংস্কারগুলোকে পাস না করে, এই সংস্কার কি আদৌ কোনো কাজে লাগবে? কারণ এইখানেই প্রবলেমটা। উনারা যে সময় ক্ষেপণ করছেন সংস্কারের নামে, যাদেরকে দিয়ে সংস্কার পাস করাবেন, সফলতার মুখ দেখবেন, তাদেরকে বাদ রেখে উনারা কিভাবে সংস্কার করেন? আমি ধরলাম এটা জনগণের উপকারে লাগে, কিন্তু আমার ব্যক্তিগত আক্রোশ আছে। মানুষ কিন্তু আক্রোশের দাস, আক্রোশের বসেই যা কিছু কাজ করে। তো আপনার কয়টা মানুষ পাবেন সত্যিকার অর্থে গণতন্ত্র মানা? সারা বিশ্বে আপনি খুঁজেন। সে আক্রোশে আমি তো নাও করতে পারি। আপনার 1/11 সরকারে অনেকগুলো সংস্কার হয়েছিল। মঞ্জু সাহেব বলুন তো বুকে হাত দিয়ে কয়টা সংস্কার পরবর্তীতে শেখ হাসিনা আপনার সফলতার মুখ দেখিয়েছেন? উনি তো একচেটিয়া 15.5 বছর থাকলেন। তাহলে সংস্কারগুলো কেন সফলতার মুখ দেখলো না? এগুলো এগুলো হচ্ছে অবান্তর কথা, এগুলো হচ্ছে সময় ক্ষেপণের কথা, এগুলো হচ্ছে সময়কে অগণতান্ত্রিক ভাবে একটা সময়কে ধ্বংস করার কথা, কিল করার কথা। সেটা বাংলাদেশের মানুষ চায় না। কিছু ওই ফেসবুকে কিংবা আপনার ইউটিউবের টকাররা দিয়ে বলানো, তারা নিজে থেকে বলে, আমি এটা বলবো না, তাদেরকে দিয়ে বলানোর জন্য একরকম লোক ভাড়া করে এনে সেট করে এনে কিছু সুন্দর করে উপস্থাপন করার নাম যদি দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাওয়া হয়, তাইলে আপনার 1 ঘন্টার ব্যবধানে আপনার কি বলে সোয়াবিনের দাম লিটার প্রতি 14 টাকা বাড়ে না। কয়েকদিন আগে যেখানে 8 টাকা বেড়েছে, 2-3 মাস আগে 8 টাকা বেড়েছে, তার উপর আবার 14 টাকা বাড়া মানে কি আপনার 22 টাকা বাড়া। এই 22 টাকা বাড়তে হয় না, এইটুকুই আমি বলতে চাই। ধন্যবাদ। মঞ্জুর হাসান চৌধুরী, আপনার কাছে উনি বেশ কয়েকটা প্রশ্ন রেখেছেন। গত 15 বছরে সেই সংস্কারগুলো কিন্তু আমরা দেখি নেই। যে সংস্কারগুলো 111 গভর্নমেন্টের সময় রেখে গেছে যাওয়া হয়েছে, সেই প্রশ্নটা আপনার কাছে করেছে। আপনি একটু ছোট্ট করে সেটা বলবেন। আমি আপনার কাছে আরেকটু সব প্রশ্ন দিতে চাই।
আম, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন করতে চাইছে সরকার, আপনি বারবার বলছিলেন, কিন্তু আহ, আমরা একটু জানতে চাচ্ছি ডিসেম্বরের পরে যদি নির্বাচন হয় তাহলে আহ, খুব কি বেশি আহ, বড় রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য দলগুলো খুব বেশি কি তারা সমস্যায় পড়বে, বা ক্ষতিটা কোথায় যে আমরা যদি ন্যূনতম সংস্কারের জন্য একটু সময় দিই? আচ্ছা, এখন প্রথমে আসি যে হাসান সাহেব আহ, কেন ক্ষমতা নেয়নি সে কথা আমি আমার বক্তব্যে বলেছি যে 65 থেকে 67 নির্বাচনের 5 মাস আগে করা হয়েছে। তো সেই কারণেই তো যিনি ইমিডিয়েট পাস চিফ জাস্টিস উনি ক্ষমতায় গ্রহণ করতে পারেন না, যেহেতু যিনি ছিলেন মুদাসসির সাহেব ছিলেন, মুদাসসির সাহেবের আসার কথা ছিল, সেটা তো একটা ইঞ্জিনিয়ারিং হয়েছিল, সেই বিষয়টা অবশ্য উল্লেখ করার দরকার ছিল। যাই হোক, আপনার যে প্রশ্নটি হচ্ছে যে ডিসেম্বরের পরে যদি নির্বাচন হয় তো কখন হবে বা কিভাবে হবে, আমি একটু ব্যাখ্যা করি এই জায়গাটা যদি ব্যাখ্যা করে দেখা যায় ডিসেম্বরের পরে ফেব্রুয়ারিতে রমজান, আর এই রমজান মাসে কি আহ, আগে যদি নির্বাচন হয় তা আমার মনে হয় যে কোনো রাজনৈতিক দলই খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে না, কেন রমজানের যে দ্রব্যমূল্যর যে প্রথম যে আঘাতটা আসবে, আমাদের দেশের যে নিয়ম নীতি, যে ধরনের ব্যবসায়িক আচার ব্যবহার, তাতে রমজানে দ্রব্যমূল্যের দাম সবসময় ঊর্ধ্বগতি হওয়ার একটা প্রবণতা থাকে। তো সেই সময় নির্বাচন করাটা, এবং নির্বাচন সব দল যে সেই সময় ওই সময়টা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের নির্বাচন, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, এটাও হয়তো চাইবে না। আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে যদি ধরা যায় যে রমজানের পরে যদি নির্বাচন করতে চায়, তখন কিন্তু এইচএসসি এবং এসএসসি পরীক্ষা, এই দুটো পরীক্ষার একটা সময়কাল চলে আসে। আর তার ঠিক 2.5 মাস পরে কিন্তু আবার কোরবানি ঈদের একটা ঘোষণা চলেছে। সুতরাং যদি নির্বাচন হয় তাহলে মে জুন মাসের দিকে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আমি দেখি। এবং সেটার মধ্যে দিয়ে যে সংস্কারের কথাটা বলা হচ্ছে, যদি সংস্কারের কোনো বিষয়টা নিয়ে সমঝোতা না হয় বা সংস্কার না হয়, আহ, সংস্কারের যদি ন্যূনতম সংস্কার আমরা না দেখি, তাহলে নির্বাচন হবে কিনা এটা নিয়েও সংশয় দেখা দিচ্ছে। প্রধানত বলা চলে যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বে এই বিপ্লব সংগঠিত হয়েছে 24 সালের, তাদের তো গণপরিষদ নির্বাচনের একটা দাবি রয়েছে। তো এই গণপরিষদ নির্বাচন নিয়েও তারা দাবি তুলেছে। সেখানে বিএনপির অবস্থাটা কি সেটা এখনো স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি না। সুতরাং নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, এবং এটা কি হবে এখন অনুমান করে বলা সম্ভব না। ধন্যবাদ। আহ, আহ, নীলুফার চৌধুরী মণি, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলায় যারা অভিযুক্ত আহ, তাদের নির্বাচনে অযোগ্য করার সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সেই বিষয়ে বিএনপি একমত পোষণ করেনি। প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা নির্ধারণ অনাবশ্যক আপনারা মনে করছেন। তাহলে কি যারা জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে অভিযুক্ত তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেটা কি আপনারা চাচ্ছেন? দেখেন, এটা হচ্ছে আইনের ব্যাপার। আমরা কিন্তু বারবার একটা কথা বলেছি যে মামলার মেরিট, মামলা কতটুকু অগ্রসর হবে, তাদের যদি বিচার নিষ্পন্ন হয় নির্বাচনের আগে, যেটা আগে থেকেই লতে আছে, বিচার নিষ্পন্ন হওয়ার আগে পর্যন্ত কিন্তু নির্বাচন সে করতে পারবে, তার নির্বাচন করার বৈধতা আছে। কিন্তু বিচার নিষ্পন্ন হওয়ার পরে যদি 2 বছরের জেল হয় মিনিমাম, তো সেইখান থেকে সে 5 বছরের নির্বাচন করতে পারবে না, আজীবনের জন্য নির্বাচন করতে পারবে না। আইন যদি বলে আমার কোনো সমস্যা নাই, আমরা আইনের মাধ্যমে চলতে চাই। যেমন এই সরকার এসে নিজেই প্রথমে বলেছে যে আওয়ামী লীগকে ব্যান করা হোক, বৈষম্য বিরোধীরা বলেছে ব্যান করা হোক। আমাদের কথা, আমরা এই ব্যাপারে কিছু বলিনি। আমাদের কথা আইন কি বলে। আইন যদি আপনি আজকে একজনকে ব্যান করলেন, কালকে আমাকে ব্যান করলেন, পরশুদিন আপনাকে ব্যান করলাম। এই যে ঘটনা ঘটার 5ই আগস্টের আগে জামাতকে ব্যান করা হয়েছিল, আবার এখন আওয়ামী লীগকে ব্যান করা হবে। 2 দিন পর আমাকে যে হবে না, 2 দিন পর আপনাকে যে হবে না, এরকম কথায় কথায় ব্যান করা যায় না। ব্যান করার জন্য আপনাকে আইনের আশ্রয় নিতে হবে। আমরা চাই যে কোনো কিছু সরকারের মুখ দিয়ে না হোক,
নির্বাহী আদেশে হইলে আবার আরেকটা নির্বাহী আদেশ ওইটা চেঞ্জ হতে পারে, কিন্তু আইনের মাধ্যমে যদি হয় তাহলে জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং ভয় থাকবে। আপনার বৈষম্য বিরোধীদের মঞ্জু সাহেব বলেছেন গণপরিষদ নির্বাচন, গণপরিষদ নির্বাচন তারা চায়। উনি কি দেখেছেন বৈষম্য বিরোধীদের এখন কি অবস্থা? ওনারা বৈষম্য বিরোধিতায় এসেছিলেন কোটা আন্দোলনে, ওনারা এখন নিজেরাই বৈষম্য করে, বৈষম্য করতে হতে এমন জায়গায় গিয়েছেন ওনারা এখন সচিবালয় দখল করেন, ওনারা প্রশাসন দখল করেন, ওনারা তদবির করেন, ওনারা চাকরি দখল করেন, চাকরির কোটা দেন, ওনারা করতে করতে এমন অবস্থা ওনারা মানুষের বিল্ডিং দখল করেন, ওনারা শত শত গাড়ি নিয়ে মহড়া দেন, যাদের কিনা একটা সময় 5 টাকা ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নীলক্ষেতে বাসে যাওয়ার, তারা এখন আপনার জনপ্রতি 18-20 হাজার টাকা দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আপনার ইফতার প্রায়োরিটি করেন, যেটা আমরা মানে বাংলাদেশের একদম আনপ্যারালাল স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার দল। সে ছাত্রলীগ করতে পারে নাই, যুবলীগ করতে পারে নাই, আওয়ামী লীগ করতে পারে নাই, বিএনপি তো করতেই পারে নাই। তারা এখনই ওই জায়গায় যায়। আপনি বুঝেন যে পহেলা বৈশাখের মিটিং ডেকেছিল, তারা সভা ডেকেছিল, আপনি দেখেছেন তাদের মিছিলের কি অবস্থা? সবার মানুষ কয়টা হয়েছিল? 8-10টা মানুষ আর 50-60টা সাংবাদিক। এই নিয়ে নাহিদকে বক্তব্য দিতে হয়েছে। বৈষম্যের অবস্থা এখন বাংলাদেশের মানুষ ভীষণ ভাবে সচেতন। তারা যে কোনো সময় যেমন ভালোবাসতেও দেরি লাগে না, ঘৃণা করতেও দেরি লাগে না। তারা আপনার গণপরিষদ নির্বাচন চাইলেই গণপরিষদ নির্বাচন দিতে হবে, এটা কে বলেছে? গণপরিষদ নির্বাচন চাওয়ার মতো বাংলাদেশে এই মুহূর্তে ওই অবস্থা নাই। এটা এরকম না যে আপনার কোন স্বৈরা শাসক তার আইনকে বৈধ করার জন্য তার সে আপনার রাজনৈতিক ভাবে সে যাওয়ার জন্য সে ওটার বৈধতা নিচ্ছে। এই বৈধতা তো আমরা দিতে চাই না, কারণ 5ই আগস্ট শুধু তাদের জন্য হয় নাই। 5ই আগস্ট আমরা তো মাঠেই ছিলাম, আমরা তো 15-16-20 বছর যাবৎ মাঠেই আছি। সো আমরা সহ সমস্ত রাজনৈতিক দল ছিল এবং তারাও ছিল। আপনি জানেন জিও পলিটিক্স আমাদের দিয়ে এই স্বাধীনতাটা করাবে না বলে কয়েকজন ছাত্রদেরকে 2 বছর 1.5 বছর প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ভাবে দেশে বিদেশে তাদেরকে ডিবেট করায় তাদেরকে দিয়ে নিয়ে আসছে। আমরা এতে অখুশি না, ওরা আমাদেরই সন্তান, কিন্তু ওদেরকে যে নষ্ট করে দিল যারা, তাদের উপর আল্লাহর সমস্ত অভিশাপ নাজিল হোক। কারণ বাংলাদেশে ছিলই একমাত্র ছাত্রদের চেতনা, আর কিছুই ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা শেষ হয়ে গেছে, আপনার রাজাকার শেষ হয়ে গেছে, আপনার ব্যবসায়ীরা সিন্ডিকেট হয়ে গেছে, রাজনীতিবিদরা নষ্ট হয়ে গেছে, প্রশাসন চরম ভাবে পচে গেছে। সেইখানে একমাত্র ছাত্ররা ছিল যারা সব সময়, আপনি ধরেন যে 52 ধরেন, 69 ধরেন, 66 ধরেন, আপনি 71 ধরেন, 90 ধরেন, প্রত্যেকবার ছাত্ররাই বিজয় এনে দিয়েছে, কিন্তু তারা আবার ব্যারাকে ফিরে চলে গেছে। আজকে দেখেন এমন অবস্থায় নিয়ে আসছে যে গত 3-4 দিন যাবত এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে 19,000 নাকি 19,000 অনুপস্থিত, দ্বিতীয় দিনে 27,000 অনুপস্থিত। এই যে বই খাতা সরকার কেড়ে নিয়ে নিল, এত অনুপস্থিত কখনো কোনোদিন বাংলাদেশের ছেলে মেয়েরা ছিল না। আপনি এখান থেকে বোঝা যায় আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে। আপনার যখন তার বই খাতা নিয়ে এবং পরবর্তীতে প্রশিক্ষণ নিয়ে তার পরবর্তীতে রাজনীতিতে জয়েন করার কথা, আপনি কোনো কিছুই না করে তাকে সব শেষের কলাটা হাতে ধরায় দিলেন। সে তো লুটপাটি করা শিখবে, আর তো কিছু শিখবে না। ধন্যবাদ। আপনি বলছেন আসলে পড়াশোনা করে রাজনীতিতে আসা উচিত, কিন্তু আমরা বিভিন্ন সময় বিগত সময় দেখেছি না পড়েও ছাত্র নেতা হয়ে যেতে। যাই হোক, এটা এক্সেপশনাল কখনো এক্সাম্পল হতে পারে না। আপনি তো ঢালাও ভাবে ছাত্রদের কাছ থেকে বই খাতা কেড়ে নিলেন, আপনি অটো পাস দিয়ে দিলেন ইন্টারমিডিয়েটে, আপনি তারপরে যতগুলা শিক্ষার্থীরা অটো পাস চাইল আপনি তাদেরকে দিয়ে দিলেন, আবার শিক্ষার্থীরা বললো এত নম্বর কম কেন, নাম্বার বাড়ায় দাও, আপনি সেটারও ব্যবস্থা করলেন। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আগামী দিনের ভবিষ্যৎ যারা রাষ্ট্রনায়ক আমাদের, তাদেরকে আপনি ধ্বংস করে দিলেন। ধন্যবাদ। মঞ্জুর হাসান চৌধুরী, অনেকগুলো প্রশ্নের উদ্রেক ইতিমধ্যে হয়েছে। আপনি যদি মনি আপার প্রশ্নের উত্তর দিয়ে সংক্ষিপ্ত উত্তর দিয়ে আমার প্রশ্ন যদি একটু উত্তর দেন, আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকালকেই বলেছে লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র এবং পুলিশ জরুরি তারা মনে করছে। প্রশ্ন হচ্ছে, নির্বাচনের আগে এইসব বিষয়ে সরকার কি
ঠিক করতে না পারলে নির্বাচন আদৌ কি সম্ভব হবে? এনসিপি কিন্তু গতকাল শুধু ওই কথাটাই বলেন, আর একটা কথা বলেছে যে প্রশাসনের সব জায়গায় বিএনপির দখল হচ্ছে। এই যে পাল্টাপাল্টি বক্তব্য, একটু আগে ডক্টর নিলুফার চৌধুরী বললেন যে কথাটি এনসিপির বিরুদ্ধে, এনসিপিও কিন্তু এরকম বিরুদ্ধে কথা বলতেছে। মূলত জিনিসটা একটা জিনিস হচ্ছে, আমি যে জিনিসটা লক্ষ্য করি, লক্ষ্য করছি ইদানিং কালে, সেটা হচ্ছে যে বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে দলীয় সমন্বয় যেটা, সেটার একটা বিরাট অভাব অভাব লক্ষ্য করা যাচ্ছে। যেমন ধরুন একটু আগে যে গণপরিষদ নির্বাচন নিয়ে বললেন ডক্টর নিলুফার বললেন যে এটা নিরুপা চৌধুরী মনি। উনি বললেন, তো বেগম খালেদা জি উনি ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন। যদি ছুঁড়ে ফেলতে হয় তাহলে তো নতুন সংবিধান লিখতে হয়, আর নতুন সংবিধান লিখতে হলে একটা গণপরিষদ নির্বাচন তো দরকার। সেটাই তো, গণপরিষদ নির্বাচন তো আর সংসদ নির্বাচন নয় যে সংসদ চালাবে। গণপরিষদের কাজ হচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে তারা এসে সংবিধান সংস্কার করবে, আইন প্রণয়ন করা তাদের কাজ না। আইন প্রণয়ন করবে হচ্ছে জাতীয় সংসদের সদস্যরা। এই গেল। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে দলের এখন নেতৃস্থানের প্রধান ব্যক্তি বলা যায় তারেক রহমান সাহেব, উনি ওনার বক্তব্যে বলেছেন যে জুলাই একটি বিপ্লব। এই জুলাই একটি বিপ্লব অনেকবার উনি বলেছে, জুলাই বিপ্লব, যারা শহীদ হয়েছে তাদের সঙ্গে তাদের বিষয়ে কথা বলেছে। মির্জা সাহেব বলতেছেন যে এরকম যে জুলাই কোনো বিপ্লবই না। এই যে কথার মধ্যে ঠিক নাই, দলের উচ্চ পর্যায়ের এক ধরনের কথা বলেন, মির্জা আব্বাস সাহেব আর এক ধরনের কথা বলেন। আবার ধরা যায় সালাউদ্দিন আহমেদ সাহেব বলতেছেন যে প্রথমে উনি বললেন যে এরকম যে এই সরকারের জন্য আমাদের কোনো প্রেশার নাই, ওনারা যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে। আবার পরবর্তীতে বলতেছেন না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। মানে এই যে একটা অমিল কথার, মানে একটি কথার জায়গায় আরেকটি কথা, সকালে একটি কথা বিকালে একটি কথায় চলে যাচ্ছে, ট্রান্সফার হচ্ছে। এতে কিন্তু জনমনে সবচেয়ে বেশি সংশয় সৃষ্টি হচ্ছে। সুতরাং এটা একই লাইনে কথা বলা উচিত আমাদের, আমরা মনে করি, যাতে জনগণ বিভ্রান্ত না হয়, সরকার যাতে বিভ্রান্ত না হয়। সরকারের যখন সরকারে থাকে তার অনেকই সমালোচনা হয়, প্রতিনিয়ত তারা কিন্তু একটা পরিবেশ পরিস্থিতির উপর দিয়ে চলছে এবং সেগুলোর উপর অর্জন করছে। অনেক দ্রব্য, এই 16 বছরের কথা যেমন বলা হয়েছে যে 16 বছরে আমি কোনো কথা বললাম না শেখ হাসিনার সরকারের সময়। আসলে শেখ হাসিনার সরকারের সময় তো একটি কথাই শেষ হয়ে যায়, অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার। এরপরে ওনারা কি করলেন? ওনারা নির্বাচন কমিশনকে নিজের মতন সাজাইলেন না কি করলেন? এটা তো ওনারা 16 বছর থাকার জন্য স্বৈরাচার হিসেবেই থেকে গেছেন। অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, জেল, জুলুম, লুট পাট সবকিছু তো ওনারা ওনাদের মতন করে করেছেন। ওনাদের স্পেসিফাই করার কোনো কিছু নাই। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে ভবিষ্যতে যারা আসবে তারা যেন একটা ওই ওই ফ্রেমের মধ্যে, ওই ধরনের ফ্রেমের মধ্যে বসে, যাতে ভবিষ্যতে ওই স্বৈরাচারটি না তৈরি হতে পারে, সেই সংবিধানটাকে পরিবর্তন করা উচিত বলে আমরা মনে করি। ধন্যবাদ। আপনার কথার সূত্র ধরে আমি একটু নীলুফার চৌধুরী মনি আপনার কাছে আসতে চাচ্ছি। আপনারা যে 31 দফা দিয়েছিলেন, সেই দফার 3 নম্বর দফায় ছিল প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করার কথা। প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের এটা বিরোধিতা করছেন। আপনারা কি চাইছেন প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী হোক? দেখেন, আমরা অবশ্যই সেটা চাচ্ছি না যে প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী হোক। আর যে কথাটা মঞ্জু সাহেব বললেন যে খালেদা জিয়া বলেছিলেন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া, এটা কিন্তু বলে নাই একবারও। ত্রয়োদশ সংশোধনী বাতিল করে যখন পঞ্চদশ সংশোধনী আনা হলো, সেই পঞ্চদশ সংশোধনীতে যখন আপনার তত্ত্বাবধায়ক বাতিল করলো, অন্যান্য অনেক কিছুই বাতিল করলো, তখন ওই সংশোধনীর কথাটা বলেছিলেন যে এটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই কথাটা যে বারবার অনেকেই দেখি এটা ভুল করে বলে, কিংবা গায়ে পড়ে মানে খুঁচা দেওয়ার জন্য ইচ্ছে করে, এটা এক ধরনের বানানো কথা। ৭২-কে বেগম খালেদা জিয়া কখনোই এই কথাটা বলেন নাই। বলেছিলেন যে ত্রয়োদশ সংশোধনীর কথা উল্লেখ করে বলেছিলেন যে ওই সংশোধনী ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আর আপনি যে কথাটা বলছেন প্রধানমন্ত্রীর, আমাদের যে 31 দফাটা, যেটা আমরা নিজে থেকে, আমাদের কেউ প্ররোচনা করেনি, বহুদিন বিএনপি নির্যাতিত নিষ্পেষিতর পরেও প্রায় ৮-১০ বছরের গবেষণার ফলে এইটা আরো ২ বছর আগে, ২.৫ বছর আগে এটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৩১ দফা প্রকাশ করা হয়েছে। সেই ৩১ দফায় দেওয়া আছে যেখানে যেটুকু পরিবর্তন করা যাবে, প্রধানমন্ত্রী পরপর ২ বার আপনার প্রধানমন্ত্রী হতে পারবে না, হ্যাঁ,
তো এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার কিছুটা বন্টন হবে, কিছুটা দেওয়া হবে, কিন্তু এই কিছুটা যদি আপনার রাষ্ট্রপতিকেই সব দিয়ে দেয় তাহলে তো আর মন্ত্রিপরিষদ শাসিত সরকারের দরকার পড়ে না। মন্ত্রিপরিষদ শাসিত সরকারে আপনার অবশ্যই রাষ্ট্রপতি থেকে মন্ত্রিপরিষদের চিফের কিছুটা ক্ষমতা বেশি থাকবে। হ্যাঁ, অনেক মানে অ্যাকচুয়াল পুরা ক্ষমতাটা থাকুক এটাও বিএনপি চায় না, নিরঙ্কুশ ক্ষমতা থাকুক এটা বিএনপি চায় না, কিন্তু অবশ্যই রাষ্ট্রপতির চেয়ে কিছু বেশি থাকবে। এখনের রাষ্ট্রপতি যেমন ছোট জগন্নাথ, তখন হয়তো ওইটা থাকবে না, অনেক কিছুই তার কাছে যাবে। এখন অনেক কিছু যাওয়া মানে তাকেই হেড করে অন্য কিছু আপনি যদি কল্পনা করে যে আপনার বিশেষ লোককে রাষ্ট্রপতি বানাবেন এবং তাকে বিশেষ পাওয়ার দিবেন, প্রধানমন্ত্রী ছোট জগন্নাথ হয়ে থাকবে, এটা মনে হয় ঠিক না। আমি রাষ্ট্রবিজ্ঞানের 2 কলম পড়া ছাত্রী হিসেবে তাহলে রাষ্ট্র পরিষদ শাসিত সরকার দেওয়াই উচিত, তাহলে তার মন্ত্রী পরিষদ শাসিত সরকার দেওয়ার কোনো দরকার পড়ে না। আমি বা বিএনপি এটাই চিন্তা করেছে। বিএনপি যেটা চিন্তা করেছে, আপনারা বলতে পারেন বিএনপি কোন পর্যন্ত ছাড় দিতে পারে, সেটা কিন্তু সংস্কার যারা করছে তারা বিএনপি কে জিজ্ঞেস করতে পারে। কারণ আলোচনায় যদি আপনার সঠিক জায়গায় না পৌঁছতে পারেন, তাহলে কিন্তু আপনি দিন শেষে কিন্তু আমি বা যারা রাজনৈতিকবিদরা আপনার ক্ষমতা ব্যবহার করতে আসবেন বা রাষ্ট্র পরিচালনা করতে আসবেন, তাদের উপরই কিন্তু নির্ভর করবে দিন শেষে এটা পাশ হওয়া। এটা বিল আকারে পাশ না হলে এটা চারানা দামও থাকবে না। হ্যাঁ, আপনি যতদিন অনঅফিসিয়াল থাকেন, আপনি যতদিন অনির্বাচিত থাকেন, ততদিন আপনি বিভিন্ন ভাবে এটা কেন আরো অনেক কিছু প্রয়োগ করতে পারেন। যেমন ধরেন আপনার সাংবাদিকরা, এখনকার সাংবাদিকরা কি আপনার ওইভাবে কাজ করতে পারছে? এখনকার সাংবাদিকরাও কিন্তু বিগত পতিত সরকারের সাংবাদিকরা যেমন একদম তটস্থ থাকতো বা শ্রুতি বাক্য পাঠ করার জন্য বসে থাকতো, এখনকার সাংবাদিকরাও কিন্তু তাই করছে। বিশেষ আপনার ফেসবুকে বা টুইটারে একটা খবর প্রকাশ হওয়ার 5 দিন পরে যখন সাংবাদিকদের চোখে পড়ে না বা সাংবাদিকরা লিখতে পারে না, আপনি যেমন ধরেন সামরিক বাহিনীর প্রধানকে নিয়ে হাসনাত যে কথাগুলো বললেন, হাসনাতের কথাগুলো সাংবাদিকরা কি শুনেন নাই, দেখেন নাই? তারা কিন্তু কোনো পত্রিকায় কোনো টেলিভিশনে দেখান নাই। যখন এটা নিয়ে আবার আপনার ফেসবুকে ঝড় উঠে গেল, এটা নিয়ে বিভিন্ন জন কথা বলতে শুরু করলো টেলিভিশনের টকশো গুলোতে, তখন তারা তাদের চোখে পড়লে তারা লেখা শুরু করলো। এই যে বিশেষ কোন দল আপনার এই যে সরকার সমর্থিত কিংস পার্টি, তারা যেখানে যে প্রোগ্রামে যাচ্ছে বলছে, তাদের জন্য কিন্তু জেলার ডিসিএসপিরা তাদের জন্য গাড়ি জোগাড় করে দিচ্ছে, রিকুইজিশন করে গাড়ি দিচ্ছে, বিভিন্ন ভাবে তাদেরকে সরকারি জায়গা দিচ্ছে, বসার জন্য কক্ষ দিচ্ছে, তাদের সঙ্গে সরকারের সঙ্গে সার্জিস আপনার তার এলাকায় গিয়ে সমস্ত প্রশাসনের অংশকে নিয়ে সে মিটিং করে আসে। এটা কোন ক্ষমতা বলে করতে পারে? সরকারের ক্ষমতা বলে। সাংবাদিকরা তখন নিশ্চুপ থাকে, সাংবাদিকরা কিন্তু ওইভাবে কিছু বলে না। ফেসবুকে আসারও 5-7 দিন পরে সাংবাদিকরা কেউ ইচ্ছে হলে লেখে, নইলে লেখে না। এবং আমরা যারা টকশোতে যাই আপনার অনেক টেলিভিশন আছে না, তাদেরকে আনতেই হবে, মনে হয় তাদেরকে না আনলে পরের দিন বোধহয় টেলিভিশনটাই থাকবে না, ভবন উড়িয়ে দেওয়া হবে। এই যে তাদের অস্থিরতা, এই যে তাদের ভয়, এই যে তাদের ভীতি, এই যে তাদের এক ধরনের মানে অন্ধকারে এক ধরনের ডিপেন্ডেন্সি, নির্ভরতা, এটা কিন্তু জাতিকে কিন্তু ক্ষয়িষ্ণু জাতিতে পরিণত করে, আর কিছুই না। আমি এটুকুই বলতে চাই। ধন্যবাদ। আজকে সময় স্বল্পতার জন্য আমরা এখানে শেষ করছি। প্রিয় দর্শক, যাবার আগে বলতে চাই, সংস্কারের জন্য রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ রাষ্ট্রের সকল অংশীজনের সাথে একটা ঐক্য প্রয়োজন। ফ্যাসিবাদ উচ্ছেদের পর রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের জন্য ক্ষমতা কুক্ষিগত যাতে না হয়, তার থেকে রক্ষা করার জন্য এই পরিবর্তন খুবই জরুরি এবং সেই পরিবর্তনের জন্য ন্যূনতম সংস্কারও জরুরি। আজ এই পর্যন্ত। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো পর্বে।